এলুম হালদার বাড়িতে হলধরের খোঁজ করতে। গিয়ে দেখি বাবু ওই ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে মরে কাঠ হয়ে আছে। তার চোখ চাওয়া দৃষ্টি কড়ি কাঠের দিকে, আর সেই দৃষ্টিতে ভয়ের যে নমুনা দেখলুম তাতে ভূত ছাড়া আর কি ভাববো বলুন। গায়ে কোনো ক্ষত চিহ্ন নেই, বাঘের আঁচড় নেই, সাপের ছোবল নেই, কিচ্ছু নেই। আপনারাই বলুন না এখন কি বলবেন। অনাথবাবুর সঙ্গে আমার আলাপ ট্রেনের কামরায়। আমি যাচ্ছিলাম রঘুনাথপুর হাওয়া বদলের জন্য। কলকাতায় খবরের কাগজের আপিসে আমি চাকরি করি। গত কমাস ধরে কাজের চাপের জন্য দম বন্ধ হবার উপক্রম হয়েছিল আমার। তাছাড়া আমার লেখার শখ আছে। দুই একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল, কিন্তু এত কাজের মধ্যে কি আর লেখার ফুরসত জোটে? তাই আর ৭-৫ না ভেবে 10 দিনের ছুটি আর দিস্তেখানে কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম। তবে জায়গা বলতে ওই রঘুনাথপুরেই বা কেন যাচ্ছি তার একটা অবশ্য কারণ আছে। ওখানে বিনা খরচে থাকার একটা ব্যবস্থা হয়ে গেছে। আমার কলেজের সহপাঠী ধীরেন বিশ্বাসের পৈতৃক বাড়ি রয়েছে রঘুনাথপুরে। কফি হাউসে বসে ছুটিতে কোথায় চাই এই আলোচনা প্রসঙ্গে ধীরেন খুব খুশি হয়ে ওর বাড়িটা আমাকে অফার করে বলল, আমিও যেতুম রে, কিন্তু আমার এই দিকে ঝামেলা, বুঝতেই তো পারছিস। তবে তোর কোনো অসুবিধা হবে না। আমাদের 50 বছরের পুরনো চাকর ভরদ্বাজ রয়েছে ওই বাড়িতে, ওই তোর দেখাশোনা করবে, তুই চলে যা। গাড়িতে যাত্রী ছিল অনেক। আমার বেঞ্চিতে আমারই পাশে বসেছিলেন অনাথ বন্ধু মিত্র। বেটে খাটো মানুষটি, বছর 50 আন্দাজ বয়স, মাঝখানে টেরি কাটা কাঁচা পাকা চুল, চোখের চাহনি তীক্ষ্ণ, আর ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন মনের আনাচে কানাচে সদাই কোনো মজার চিন্তা ঘোরাফেরা করছে। পোশাক আশাকের ব্যাপারেও একটা বিশেষত্ব লক্ষ্য করলাম। ভদ্রলোকের হঠাৎই দেখলে মনে হয় তিনি 50 বছরের পুরনো কোনো নাটকের চরিত্রে অভিনয় করার জন্য সেজে গুজে তৈরি হয়ে এসেছেন। ওরকম কোট, ও ধরনের শার্টের কলার, ওই চশমা, আর বিশেষ করে ওই বুট জুতো, এসব আর আজকালকার দিনে কেউ পরে না। অনাথবাবুর সঙ্গে আলাপ করে জানলাম তিনিও রঘুনাথপুর যাচ্ছেন। কারণ জিজ্ঞেস করাতে কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন, কিংবা এও হতে পারে যে ট্রেনের শব্দের জন্য তিনি আমার প্রশ্ন শুনতেই পাননি। ধীরেনের পৈতৃক ভিটিটি দেখে মনটা বেশ খুশি হয়ে উঠল। বেশ বাড়ি, সামনে এক ফালি জমি, তাতে সবজি ও ফুল গাছ দুই রয়েছে। কাছাকাছির মধ্যে অন্য কোনো বাড়িও নেই, কাজেই পোষের উৎপাত থেকে রক্ষে পেলুম। আমি আমার থাকার জন্য ভরদ্বাজের আপত্তি সত্ত্বেও ওই ছাদের চিলে কোঠাটি বেছে নিলাম। আলো, বাতাস এবং নির্জনতা তিনটেই অপর্যাপ্ত পাওয়া যাবে ওখানে। ঘর দখল করেই জিনিসপত্র গোছাবার সময় দেখি আমার দাড়ি কামানোর খুর আনতে ভুলে গিয়েছি। ভরদ্বাজ শুনে বলল, তাতে আর কি হয়েছে খোকাবাবু, এই তো কুণ্ডুবাবুর দোকান রয়েছে, 5 মিনিটের পথ, সেখানে গেলেই পাবেক্ষণ বিলেট। বিকেলে 4টে নাগাদ চা টা খেয়ে কুণ্ডুবাবুর দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি সেটি একটি ভালো আড্ডার জায়গা। দোকানের ভিতর দুটি বেঞ্চিতে বসে 5-7টি পৌঢ় ভদ্রলোক রীতিমতো গল্প জমিয়েছেন। তাদের মধ্যে একজন বেশ উত্তেজিত হয়েই বললেন, আরে বাবু, এই তো আর শোনা কথা নয়, এ আমার নিজের চোখে দেখা। আর 30 বছর হয়ে গেলে এই বই কি আমি সব ভুলে যাব নাকি? এসব স্মৃতি অত সহজে ভুলবার নয়। আর বিশেষ করে যখন হলধর দত্ত ছিল আমার অন্তরঙ্গ বন্ধু, তার মৃত্যুর জন্য আমি যে কিছু অংশে দায়ী সে বিশ্বাস আমার আজও হয়নি।
আমি এক প্যাকেট 7 o'clock কিনে আরো দু একটা অবান্তর জিনিসের খোঁজ করতে লাগলাম। ভদ্রলোক বলে চললেন, ভেবে দেখুন, আমারই বন্ধু আমারই সঙ্গে মাত্র 10টা টাকা বাজি ধরে রাত কাটাতে গেল ওই উত্তর পশ্চিমের ঘরটাতে। পরদিন ফেরে না, ফেরেই না। শেষটাই আমি, জিতেন বক্সি, হরিচরণ শাহ আর আরো 3-4 জন কে ছিল ঠিক মনে নেই, গেলুম হালদার বাড়িতে হলধরের খোঁজ করতে। গিয়ে দেখি বাবু ওই ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে মরে কাঠ হয়ে আছে। তার চোখ চাওয়া দৃষ্টি কড়ি কাঠের দিকে, আর সেই দৃষ্টিতে ভয়ের যে নমুনা দেখলুম, তাতে ভূত ছাড়া আর কি ভাববো বলুন। গায়ে কোনো ক্ষত চিহ্ন নেই, বাঘের আঁচড় নেই, সাপের ছোবল নেই, কিচ্ছু নেই। আপনারাই বলুন না এখন কি বলবেন। আরো মিনিট 5 দোকানে থেকে আলোচনার বিষয়টি সম্পূর্ণ মোটামুটি একটা ধারণা হলো। ব্যাপারটা এই যে, রঘুনাথপুরে দক্ষিণ প্রান্তে হালদার বাড়ি বলে একটি 200 বছরের পুরনো ভগ্নপ্রায় জমিদার প্রাসাদ আছে। সেই প্রাসাদে বিশেষ করে তার দোতলার উত্তম পশ্চিম কোণের একটি ঘরে নাকি অনেককালের পুরনো একটি ভূতের আনাগোনা আছে। অবশ্য সেই 30 বছর আগে ভবতোষ মজুমদারের বন্ধু হলধর দত্তের মৃত্যুর পর আজ অব্দি নাকি কেউ সে বাড়িতে রাত কাটায়নি। কাজেই রঘুনাথপুরের বাসিন্দারা ভূতের অস্তিত্ব মনে প্রাণে বিশ্বাস করে, বেশ একটা রোমাঞ্চিত অনুভবও করে। আর বিশ্বাস করার কারণও আছে যথেষ্ট। একে তো হলধর দত্তের রহস্যজনক মৃত্যু, তার উপর এমনিতে হালদার বংশের ইতিহাসে নাকি খুন খারাপি আছে, আত্মহত্যাও আছে, অনেক নজিরও পাওয়া যায়। মনে মনে হালদার বাড়ির সম্পর্কে বেশ খানিকটা কৌতূহল নিয়ে দোকানের বাইরে এসে দেখি আমার ট্রেনের আলাপি অনাথ বন্ধু মিত্রমশাই হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছেন। আমায় দেখে তিনি বললেন, শুনছিলেন নাকি ওদের কথাবার্তা? আমি বললাম, হ্যাঁ, তা কিছুটা শুনেছি বই কি। তা আপনার কি বিশ্বাস হয়? কিসে? ভূতে? হ্যাঁ, আগে ভূতে। ব্যাপার কি জানেন, ভূতের বাড়ির কথা তো অনেকেই বলে বা শুনেওছি, কিন্তু সেসব বাড়িতে থেকে নিজের চোখে ভূত দেখেছে এমন লোক তো কই আজ অব্দি একটু মিট করলাম না। তাই ঠিক। অনাথবাবু একটু হেসে তখন বললেন, তা একবার দেখে আসবেন নাকি? কি দেখে আসবো? আগে বাড়িটা দেখে আসবো মানে? বাইরে থেকে আর কি বেশি দূর তো নয়, বড়জোর মাইল খানিক। এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে জোড়া শিবের মন্দির ছাড়িয়ে ডান হাতের রাস্তায় ঘুরে পোয়াটেক পথ আর কি যাবেন। ভদ্রলোকটিকে বেশ ইন্টারেস্টিং লাগছিল। তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফিরে কি বা করব, তাই চললাম তার সঙ্গে। হালদারদের বাড়িটা দূর থেকে দেখা যায় না, কারণ বাড়ির চারিপাশে বড় বড় গাছের জঙ্গল। তবে বাড়ির গেটের মাথাটা দেখা যেতে থাকে পৌঁছানোর প্রায় 10 মিনিট আগে থেকেই। বিরাট ফটক, মাথার উপর ভগ্ন প্রায় নহবতখানা। ফটকের ভেতর দিয়ে বেশ খানিক দূর রাস্তা গিয়ে তবে সদর দালান। 2-3টে মূর্তি আর ফোয়ারার ভগ্নাবশেষ দেখে বুঝলাম বাড়ির আর ফটকের মাঝখানে এই জায়গাটা আগে বাগান ছিল। বাড়িটি কিন্তু বেশ অদ্ভুত, কারুকার্যের কোনো বাহার নেই তার কোনো জায়গায়। কেমন যেন একটা বেঢপ চৌকো চৌকো ভাব। বিকেলের পরন্ত রোদ এসে পড়েছে তার শ্যাওলাবৃত্ত দেওয়ালে। মিনিট খানেক চেয়ে থাকার পর অনাথবাবু বললেন, আমি যতদূর জানি রোদ থাকলে ভূত আসে না। কি বলেন? এই বেলা চট করে
ঘরটা দেখে এলে হতো না? কোন ঘর বলছেন? সেই উত্তর পশ্চিমের ঘরখানা? আগে হ্যাঁ, যে ঘরে হলধর দত্তের মৃত্যু হয়েছিল। ভদ্রলোকের তো দেখছি এইসব ব্যাপারে একটু বাড়াবাড়ি রকমের আগ্রহ রয়েছে। অনাথবাবু বোধহয় আমার মনের ভাবটা আঁচ করে বললেন, আহ খুব আশ্চর্য লাগছে তাই না? আসলে কি জানেন, আপনাকে বলতে দ্বিধা নেই, আমার রঘুনাথপুর আসবার একমাত্র কারণ হলো ওই বাড়িটাই। হ্যাঁ, তাই নাকি? বটে। হ্যাঁ, আজ্ঞে হ্যাঁ, ওটা যে ভূতের বাড়ি, আমি কলকাতায় থাকতে সে খবরটা পেয়ে ওই ভূতটিকে দেখবো বলে ওখানে এসেছি। আপনি সেদিন ট্রেনে আমার আসার কারণটা জানতে চাইলেন। আমি উত্তর না দিয়ে অভদ্রতা করলাম বটে, কিন্তু মনে মনে স্থির করেছিলাম যে উপযুক্ত সময় এলে, অর্থাৎ আপনি কিরকম লোক সেটা আরেকটু জেনে নিয়ে আসল কারণটা নিজে থেকেই বলবো। হ্যাঁ, বলেন কি? তাই বলে ভূতের পেছনে ধাওয়া করে একেবারে কলকাতা ছেড়ে? আগে বলছি বলছি, আপনি ব্যস্ত হবেন না। আমার কাজটা সম্বন্ধেই তো আপনাকে বলা হয়নি। আসলে আমি ভূত সম্পর্কে একজন বিশেষজ্ঞ। আমি আজ 25 বছর ধরে এ ব্যাপার নিয়ে বিস্তর রিসার্চ করছি। শুধু ভূত কেন, ভূত প্রেত পিশাচ ডাকিনী চকিনী সব, এমনকি এইসব সম্বন্ধে বইয়ে যা লিখে তার প্রায় সবই পড়ে ফেলেছি। 7টা ভাষা শিখতে হয়েছে এসব বই পড়ার জন্য, জানেন? আর পরলোক তত্ত্ব নিয়ে লন্ডনের প্রফেসর নর্টনের সঙ্গে আজ 3 বছর ধরে চিঠি লেখালেখি করছি। আমার লেখা প্রবন্ধ বিলেতে সব নামকরা কাগজে বেরিয়েছে। আপনার কাছে আর বড়াই করে কি লাভ? তবে এইটুকু বলতে পারি যে এ ব্যাপারে আমার চেয়ে জ্ঞানী বেশি এদেশে কেউ নেই। ভদ্রলোকের কথা শুনে তিনি যে মিথ্যে বলছেন বা বাড়িয়ে বলছেন এটা আমার একবারও মনে হয় না, বরং তার সম্বন্ধে খুব সহজেই একটা বিশ্বাস ও শ্রদ্ধা ভাব জেগে উঠল। অনাথবাবু একটু চুপ করে থেকে বললেন, জানেন তো, ভারতবর্ষের অন্তত 300 ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি। হ্যাঁ, বলেন কি মশাই? হ্যাঁ, আর সেসব কি রকম জায়গা জানেন? এই ধরুন, জব্বলপুর, কাশিয়ে আঙ্গ বলে একটা জায়গাও আছে, চেরাপুঞ্জি, কাথি, কাটোয়া। আর কত নেবেন মশাই? তাছাড়া ডাক বাংলো আর কম করে 30টা নীলকুঠিতে আমি রাত্রি যাপন করেছি। এছাড়া কলকাতায় এবং তার কাছাকাছি মধ্যে অন্তত 50খানা বাড়ি তো আছেই। কিন্তু অনাথবাবু হঠাৎই থেমে গেলেন। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, ভূত কিন্তু আমায় ফাঁকি দিয়েছে। হয়তো ভূতকে যারা চায় না, ভূত তাদের কাছে আসে। আমি বরাবর হতাশ হয়েছি। এখানে শেষ করলাম আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।